ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি 2/3 আসনের নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছে। নির্বাচন কমিশনের দেয়া বেসরকারি ফলাফলে 2/3 আসন পেয়েছে বিএনপি এবং ইসির তথ্য মতে এবারের সংসদ নির্বাচনে 59% ভোট পড়েছে। এদিকে আমরা জানি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আইএফআইসি ব্যাংক নিবেদিত ভোটের ফল অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নাহিদ। আমাদের এই অনুষ্ঠানে একজন অতিথি আছেন, পরিচয় করিয়ে দিব এবং তারপরে আমরা আলোচনাটি শুরু করব। আমাদের সাথে আছেন জনাব পারভেজ করিম আব্বাসী, সহকারী অধ্যাপক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। পারভেজ ভাই, আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। 20 বছর বিরতির পর আবারও ক্ষমতায় আসছে বিএনপি এবং আমরা জানি বিএনপি জোট পেয়েছে। এই পর্যন্ত আমরা জানি যে বেসরকারিভাবে বলা হয়েছে 212টি আসন। প্রায় 35 বছর পর দেশ পেতে যাচ্ছে পুরুষ প্রধানমন্ত্রী। আমি ফ্যাক্টসগুলো আগে বলছি, তারপর আলোচনা করব আমরা। আর স্বাধীনতার পর প্রথম প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াতে ইসলামী। কিছুক্ষণ আগে একটি বৈঠক শুরু হয়েছে, আমরা জানি না এখনো শেষ হয়েছে কিনা, যেখানে কারা মন্ত্রিত্ব পাবেন সেই বিষয়ে আলোচনা হচ্ছে, কিভাবে ইন্টারিম গভর্নমেন্ট থেকে ক্ষমতা হস্তান্তর হবে এবং শরিক দলদের সাথে কিভাবে ক্ষমতাটা ভাগাভাগি করা হবে সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে আমরা জানি। এবং 15 তারিখের মধ্যে শপথ নেওয়ার কথা ভাবা হচ্ছে, ওভাবেই প্ল্যান করা হচ্ছে। আপনাকে যদি আপনার কাছ থেকে জানতে চাই যে নতুন সরকারের কাছে আসলে জনগণের প্রত্যাশা কি? অনেক। এখন প্রত্যাশা আমাদের হচ্ছে যে সীমাহীন, কেননা এই বিগত যে আমাদের 3টি নির্বাচন হয়েছে, যে নির্বাচনে এখানে গণপ্রতিনিধিত্ব কোনো মতো এখানে আমরা দেখতে পাই নাই, যেটাকে আমরা বিভিন্নভাবে বলেছি ফার্সিক্যাল ইলেকশন বা ডামি ইলেকশন। তো এবং তারপর হচ্ছে যে একটি 1.5 বছরের একটা ইন্টারলুড বা একটা গ্যাপ। তো এই একটা যখন হচ্ছে প্রথম এখানে একটা আমি বলবো যে জনগণের ভোটে একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশনস বাই অল অ্যাকাউন্টস এবং ভায়োলেন্স ফ্রি। তো আমাদের এখানে নৃশংসতা এখানে হয় নাই, এখানে আমাদের সহিংসতা হয় নাই। এবং আমরা শুধু বলবো না যে এখানে সরকারে এখানে যে বিজয়ী দল পেয়েছে যে এখানে বিএনপি, বাট আমরা একটা মেইন স্ট্রিম অপোজিশন পার্টিও পেয়ে গেছি, জামায়াতে ইসলামী, এবং তার সাথে সাথে ছোটোখাটো বেশ কিছু দল এনসিপির মতো যারা আছে, শরিকের বাইরে তারাও আছে। তো আমি বলবো যে শুধু সরকারের কাছে না, যে আমাদের এখানে জনপ্রতিনিধিদের কাছে আমাদের আশা আছে। এবং জনপ্রতিনিধিদের কাছে আমাদের বেশ কয়েকটি আশার মধ্যে প্রথমেই অবশ্যই হবে হচ্ছে যে আইন শৃঙ্খলার অবস্থা এখানে আবার হচ্ছে উন্নতি করা। কেননা এই বিগত 2.5 থেকে 3 বছর আমাদের রাজনৈতিক এখানে উত্থান পতনের জন্যে এবং আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারের একটি দুর্বলতা ছিলই যে এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ওরা ডিসপাইট দ্য বেস্ট ইন্টেনশনস ওরা কিন্তু এফেক্টিভলি ইমপ্লিমেন্ট করতে পারেনি। এবং প্রথমত আমরা দেখতে চাইবো যে বিকজ যে প্রথম 90 দিনটাই হচ্ছে ক্রুশাল নতুন সরকারের জন্য। তো ওরা যা কাজটা করবে, তো আমরা যেটা বলি মর্নিং শোজ দ্য ডে, প্রথম এখানে যেভাবে শুরু করবে বা আপনার ক্যাবিনেটে কাদেরকে আপনি সিলেক্ট করবেন আপনার মন্ত্রী হিসাবে, উপদেষ্টা হিসাবে, বা কোন আপনার মন্ত্রণালয় এখানে হচ্ছে গুরুত্ব পাবে, এবং হচ্ছে যে আপনার সংসদে আপনার বিরোধী দলের এখানে এমপিদের সাথে কি ইন্টারাকশন হবে, এগুলো কিন্তু মানুষকে অনেক কিছু বলে দেয়। তো আমি বলবো যে আইন শৃঙ্খলা অবস্থা এখানে হচ্ছে যে উত্তরোত্তর এখানে উন্নতিটা করা। 2, মব জাস্টিস, ওটারই একটা করোলারি বলবো যে মব জাস্টিসের নামে বা যে মব ভায়োলেন্সটা হয় এবং এটা হচ্ছে দেশে এবং বিদেশে অনেকের ইন্ধনে হচ্ছে, এইরকম হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়ার এখানে প্রবণতাটা কমানো। এবং স্বাধীনতা মানেই হচ্ছে যে বিশৃঙ্খলা নাই, স্বাধীনতা মানে হচ্ছে উশৃঙ্খলা ব্যবহার নাই। এবং ঢাকার মতো শহরে যে 2 কোটি এখানে যে আমাদের জনবাসীরা, যে আমরা যখন দেখছি যে 100 জন মানুষের দাবির জন্য, আমি বলছি দাবি ন্যায়সঙ্গত বা অন্যায়, কিন্তু এই দাবির জন্য যখন পুরো ঢাকা শহরে যেখানে এই যে গ্রিডলক বা কনজেশন হয়, প্রত্যেক দিন কোটি কোটি টাকা এখানে নষ্ট হয়, মানুষের জনভোগান্তি, এটা বন্ধ করা, এটা হচ্ছে প্রথম আইন শৃঙ্খলা। 2, অর্থনীতি এখানে যে স্লোত গতি আছে এটাকে রেমিডি করার জন্য বিএনপি কি কংক্রিট ইকোনমিক প্ল্যানস আছে, তারা অনেকগুলো পয়েন্টস দিয়েছে, 31 পয়েন্টস, তারপর ম্যানিফেস্টো ইত্যাদি, বাট এটা কংক্রিট রিয়েলাইজেশন কি, আপনার অর্থনীতির চাকাটা কিভাবে আপনি আবার ঘুরাবেন সচল করার জন্য, বা তারপর আপনার যে হচ্ছে যে আপনার বেসরকারি খাত বা প্রাইভেট সেক্টরকে আপনি কিভাবে কনফিডেন্সে নিয়ে আসবেন আপনার, এবং তার সাথে সাথে হচ্ছে আপনার জব ক্রিয়েশন। আমি এখানে বিএনপি তার ম্যানিফেস্টোতে বলেছে হচ্ছে ওরা 1 কোটি এখানে কর্মসংস্থান করবে, কিন্তু এখন আমরা দেখতে চাচ্ছি কংক্রিট স্টেপসগুলো কি হয়ে যায়। এবং
আমাদের ব্যাংকিং খাতে যে আমাদের যে দুর্বলতা আছে, যে এখানে একটা ভঙ্গুর একটা অবস্থা আছে, ফ্রেজিলিটি যেটা ব্যাংকিং সেক্টরে, সেটাকে রেমিডি করার কী পদক্ষেপ নেয়। 3 নম্বর জিনিস হচ্ছে যে আমি অবশ্যই বলবো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে চুক্তিগুলো করা হয়েছে সেইগুলোকে আবার পুনর্বিশ্লেষণ করা এবং এটা সংসদে করা, যেখানে হচ্ছে সরকার বিরোধী দল সবাই মিলে তারা হচ্ছে এটা নিয়ে আলাপ আলোচনা করে দেখতে পারে যে কোন কোন চুক্তিগুলো আমরা হচ্ছে যে আবার পুনর্বিবেচনা করতে পারি, কোন কোনগুলোকে আমরা গ্রহণ করতে পারি, কতটুকু গ্রহণ করতে পারি। 4 নম্বর হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন, আমাদের যে 3 বছরের পরে যে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হবে। তো এখন যে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের পর যে আমাদের যে $1 থেকে $8 বিলিয়ন যে আমাদের রপ্তানি বাণিজ্য, যেখানে রপ্তানি যেখানে হারানোর সম্ভাবনা আছে, সেটার জন্য আমরা কি কি আমরা সেফগার্ড মেজার করতে পারি, নিতে পারি নাকি এলডিসি গ্র্যাজুয়েশন পিছাতে পারি। এবং 5th মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা আরও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের পররাষ্ট্র নীতির দিকে এবং আমাদের যে প্রতিরক্ষা নীতি, যে আমাদের ফরেন পলিসি এবং আমাদের ডিফেন্স পলিসির উপরে হচ্ছে বিশেষ মনোযোগ করা। কেন আমাদের প্রতিবেশীদের সাথে, আমাদের নিয়ার নেইবার্সের সাথে এবং হচ্ছে যে আমাদের অবশ্যই হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমরা কীরকম সম্পর্ক চাই, ওটার উপরে হচ্ছে বলিষ্ঠভাবে এখানে হচ্ছে বিএনপির কিছু পদক্ষেপ এবং হচ্ছে যে আমার পলিসিগুলো আমরা দেখতে চাচ্ছি। তো এইগুলো হচ্ছে যে আমি বলবো যে ইন অর্ডার অফ প্রেফারেন্স এইগুলোই বলছেন। কিন্তু আমি যেটা আপনার থেকে জানতে চাচ্ছিলাম, জনগণের আশা আকাঙ্ক্ষা যদি আমি বলি যে পাবলিক ডিমান্ড, কারণ একটা গণঅভ্যুত্থানের পরে এই যে একটা চেঞ্জ মানুষের এক্সপেক্টেড, কোয়াইট এক্সপেক্টেড, যে আগের কোনো কিছু যেন রেপুটেশন না হয়, পলিটিক্যাল গ্রাউন্ডে একটা প্যাটার্ন যেন চেঞ্জ হয়, আমরা যেন হিস্ট্রির কোনো রেপুটেশন যেন না হয়, এই জায়গা থেকে জনগণের আশা পূরণ করতে পারবেন কি না, এটা তো অনেক বড় চ্যালেঞ্জ। আপনি যেগুলো বলছেন ওগুলো তো ডেফিনেটলি ওগুলো করতেই হবে, ন্যাশনাল চ্যালেঞ্জ। আপনি যেটা বলছিলেন যে আইন শৃঙ্খলাটা অনেক বড় একটা ফ্যাক্টর জনগণের জন্য, যেটা আমরা প্রতিনিয়ত যাতায়াতের ক্ষেত্রে, এবং আপনি যেটা বলছেন যে রুলস অ্যান্ড রেগুলেশনসটাকে ঠিক করা, যে কারোর কিছু দরকার হলেও সেটাও জনগণের আশাই এটাকে কন্ট্রোল করা। আপনি অনেক চ্যালেঞ্জের কথা বলছিলেন, যেটা এবার যারা নেতৃত্বে আসেন তাদের হবেন। তো তার আগে যদি এই ফ্যাক্টটা বলি, যেটা আপনিও জানেন, যে এবারই প্রথম এমপি হয়ে, এবারই কিন্তু প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আবার এবারই প্রথম এমপি হয়ে প্রথমবারের মতো প্রধান বিরোধী দলীয় নেতা হতে যাচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সো ইট ইজ নিউ ফর বোথ অফ দেম। এবং শুধু তাই নয়, আমরা যদি বলি যে এনসিপি, নাগরিক ঐক্য এবং গণ অধিকার পরিষদের প্রধানরা এবারই প্রথম সংসদ সদস্য হবেন। সো অনেক নতুন মানে দায়িত্ব আসছে, এবং এখানে আমরা অনেক ইয়াং এমপিও দেখব। কোয়াইট চ্যালেঞ্জিং সবার জন্যই। চাইনিজে একটা প্রবাদ আছে যে এভরি চ্যালেঞ্জ ইজ অলসো অ্যান ইউনিক অপরচুনিটি, আর এভরি ক্রাইসিস ইজ অ্যান ইউনিক অপরচুনিটি। তো জুলাই অগস্টে আপনি যে আগেরটা প্রশ্ন করেছিলেন, তো এই যে জনগণের প্রত্যাশা এবং হচ্ছে নতুন যে একমুখ যেখানে হচ্ছে রাজনীতিবিদ, কোয়াইট রাইটলি দুই রহমান, যে আমি বলবো জনাব তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান, ওনার প্রথমবার, এবং হচ্ছে এনসিপির অনেকগুলো হচ্ছে তরুণ নেতা যারা জুলাই অগস্টে এখানে আন্দোলনের মধ্যে শরিক ছিল। এবং আমরা দেখেছি হচ্ছে যে আমাদের এমনকি টক শো ব্যক্তিত্ব যারা আছে, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, তারাও অনেকে আছে যারা পার্লামেন্টে প্রথমবার গেছে। তো জনগণের প্রত্যাশা কিছুটা কিন্তু আমরা অলরেডি কিন্তু প্রতিফলন দেখছি। আপনি যদি বলেন যে মানুষ কিন্তু চেয়েছিল, এবং তরুণ শুধু জনগণ না, বা আমাদের জেন জি পপুলেশন না, বাংলাদেশে প্রায় 18 কোটি এখানে হচ্ছে যে জনগণ চেয়েছিল যে রাজনীতির গুণগত মানের এখানে একটা মানে এখানে হচ্ছে যে ইমপ্রুভমেন্ট হয়। সো আপনি পলিটিক্যাল কালচার ইমপ্রুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এক, সহিংসতার কিন্তু এখানে ঘটনাগুলো প্রায় মানে আগে যতগুলো নির্বাচন হয়েছে, এই নির্বাচন, জাতীয় নির্বাচন বাদ দেন, আপনি বলেন যে উপজেলার যেখানে বা এখানে গ্রামের যেখানে নির্বাচনগুলো হয়, তার তুলনায় কিন্তু তুলনামূলকভাবে আমি বলবো যে এটা ভায়োলেন্সের ইনসিডেন্টসগুলো বা সহিংসতা ইনসিডেন্টসগুলো মানে অল টাইম লো, অনেক কম। দুই, আমরা ভেবেছিলাম যে এখানে যে ভোটার টার্ন আউটটা যেটা হয়েছে কি হতে পারে, কেন এখানে হচ্ছে যে মহিলাদের এখানে এক ধরনের একটা আশঙ্কা ছিল, বা আমাদের সংখ্যালঘু সম্প্রদায় মানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, তাদের মধ্যে ইন্টিমিডেশনের একটা অনেকে স্পেকুলেট করছিল। এবং তিন হচ্ছে যারা ট্র্যাডিশনালি আওয়ামী লীগে ভোট দেন তারা কি ইলেকশন বর্জন করবেন নাকি। তো 60%-এর মতো যখন আমরা ভোটার টার্ন আউট হচ্ছে, তো আমি বলবো গড়পড়তার সাথে এটা কিন্তু খারাপ নয়, বরঞ্চ ইটস রাদার, আমি বলবো যে ইটস রাদার অ্যাডমিরেবল। এবং 3 নম্বর আমি যেটা বলবো যে আপনি গুণগত মান যেখানে বলছেন এখানে, বা জনগণের প্রত্যাশার প্রতিফলনটা কি, ভিক্টরি স্পিচ এবং কনসেশন স্পিচ। জনাব তারেক রহমানের যখন হচ্ছে উনি যখন এই আনঅফিশিয়ালি যে রেজাল্টস হলো, ইলেকশন কমিশনে তো এখানে রেজাল্টগুলো চলে আসছে, তো উনি যেটা বললেন হচ্ছে যে
ভিক্টরি সেলিব্রেশন বা বিজয় উৎসবের জন্য কোনো মিছিল না করার জন্য। Absolutely. That was also new for দ্যাট us. ইজ ভেরি নিউ। এটা হচ্ছে আমাদের Absolutely. পলিটিক্যাল কালচারে যেটা নাই। জি। এবং দুই হচ্ছে যারা পরাজিত তাদের উপর যাতে কোনো ধরনের যাতে প্রতিশোধ পরায়ণতা বা এখানে ভিন্ডিকটিভনেস বা ভেঞ্জেন্স না থাকে। আবার অন্যদিকেও জামায়াতে আমি ডক্টর শফিকুর রহমানও কিন্তু উনি যখন বাই অ্যান্ড লার্জ ওনার গতকাল রাতে যখন উনি এক ধরনের কনসেশন স্পিচেই দিলেন, 2-4টি মাইনর কমপ্লেন্টস ছাড়া সত্ত্বেও যেটা উনি ইন্ডিকেট করেছেন এবং জামাতের বাকি নেতারা, যারা দায়িত্বশীল নেতারা, তারা বলছেন যে ওরা কনস্ট্রাকটিভ অপোজিশনের একটা গঠনমূলক একটা ভূমিকা পালন করুন। তো এটা হচ্ছে এটা ওরা কিন্তু বুঝে গেছে যে জনগণ এখন সেই আগের মতো সংঘাতপূর্ণ জিরো সাম গেম পলিটিক্স চায় না। এটা হচ্ছে এক। দুই, আমার মনে হচ্ছে যে হচ্ছে নিউ ফেসেস, নতুন কি কেন মানুষ নিয়ে আসা হয়েছে যে আমি বলবো যে এটা বিএনপির জন্য একটা রিডেমশন আর্ট, নতুন করে ওদের হচ্ছে পুনর্জাগরণ হয়েছে এবং জামাতের মেইন স্ট্রিমিং হয়েছে। তো পলিটিক্যাল ইসলামের ওরা হচ্ছে যেখানে একটা অ্যাকসেপ্টেবল একটা পার্টি হিসাবে অন আ ন্যাশনাল স্কেল ওরা কিন্তু এখন বড় আকারে চলে আসছে। তো জামাতেরও কিন্তু এই যে পারফরমেন্স, এটা হচ্ছে দ্য বেস্ট এভার পারফরমেন্স। আপনি অবশ্যই বলতে পারেন যে আওয়ামী লীগ এখানে অ্যাবসেন্সে আছে, বাট তবু ওরা জেনজির মধ্যে কিন্তু একটা সিগনিফিকেন্ট ভোট এখানে অ্যাট্রাক্ট করার ক্ষমতাটা দেখিয়েছে। তো এই দুটো হচ্ছে একটা আমি বলবো যে যথেষ্ট, আমি বলবো যে এখানে হচ্ছে যে গুরুত্বপূর্ণ এখানে আমি বলবো যে অর্জন। এবং আমি আরেকটি জিনিস বলবো যে জনগণের প্রত্যাশা হচ্ছে যে জনগণের অর্থনৈতিক এখানে জীবিকা যেটাকে এখানে ওরা সাধন করতে পারে ওটা যাতে ওরা নির্বিঘ্নে করতে পারে এবং তার সাথে সাথে আইন শৃঙ্খলা অবস্থার যদি উন্নতি হয়। এবং তিন হচ্ছে যে যার কাজ করতে পারে কারোর কোনো বাধা না দিয়ে। এবং এর মধ্যে কিন্তু আবার যেটা আমি একটু পরে যাব, আমি বলবো যে আমাদের মত প্রকাশের স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বাট ফ্রিডম অফ স্পিচ এমন না যে এটার সাথে এটার সাথে কিছু দায়িত্বশীলতা থাকবে না। আমি যা খুশি মুখে বলে ফেলবো বা ভ্রান্ত তথ্য দিব বা এখানে হচ্ছে একটি সম্প্রদায় এখানে হচ্ছে এখানে আমি ইচ্ছা করে আমি হচ্ছে মিস ইনফরমেশন দিয়ে আমি হচ্ছে এখানে একটা ভায়োলেন্স ইনসাইড, ওটা না। এটা এর আছে। এবং 4 নম্বর হচ্ছে ওরা চাচ্ছে সুশাসন, ওরা চাচ্ছে স্বচ্ছতা, ট্রান্সপারেন্ট গুড গভর্নেন্স। এবং ওরা চাচ্ছে হচ্ছে যে আমাদের যে দুর্নীতি আছে যেটার জন্য বাংলাদেশের দুর্নাম সব জায়গায় হয়ে গেছে, এই দুর্নীতিটা বা করাপশন যাতে কমানোর জন্য পদক্ষেপ নিতে পারে। দুর্নীতির নামটা যেন আর না থাকে, অতপ্রতভাবে যে জড়িত আছে এই বাজে যে এখানে আমাদের এখানে একটা রেপুটেশন হয়ে গেছে, এই বদনামটা হয়ে গেছে, তো বিশ্বের দরবারে যাতে এটা যাতে সরে যায়। এবং এতে যেন হচ্ছে সরকার এবং বিরোধী দলের সকল এখানে এমপিরা মনে রাখে যে তারা জনগণের আস্থাটা নিয়ে আসছে এবং জনগণের রায় প্রতিফলিত করার জন্য সংসদকে ওরা উজ্জীবিত করতে হবে। শুধু ওখানে স্পিচ দেওয়ার জন্য না, ওখানকার জন্য কনফ্রন্টেশনের জন্য না বা ওয়াকআউটের জন্য না, সংসদকে করতে হবে হচ্ছে জাতীয় সংসদকে একটা করতে হবে যে ফোরাম বা ভেনিউ যেখানে হচ্ছে মানুষের আকাঙ্ক্ষার ডিরেক্ট এখানে রিফ্লেকশন বা প্রতিফলন করতে পারে। এটাই জনগণের বোধহয় মোটা দাগে বলবো যে এটাই হচ্ছে আশা আকাঙ্ক্ষা। জি, অ্যাবসলিউটলি ওয়েল এক্সপ্লেইনড পারভেজ ভাই। আপনি নারী ভোটারদের কথা বলছিলেন, আমরা যদি নারী প্রার্থীদের কথা বলি, আমরা একটা ডেটা যেটা পেয়েছি যে এবারে টোটাল 81 জন আসলে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন প্রার্থী হিসেবে, জয়লাভ করেছেন 7 জন নারী প্রার্থী। এখানেও যদি নাম্বারটা দেখি, প্রথমত তো আমরা যদিও বলছিলাম যে অনেক বছর পরে পুরুষ নেতৃত্ব পাচ্ছে বাংলাদেশ, কিন্তু পলিটিক্সে আমাদের বাংলাদেশে নারীর প্রতিনিধিত্ব করা, আমরা জানি যে কয়েকটি দল থেকে কিন্তু নারী প্রতিনিধি দেওয়াও হয়নি, ছিল না একেবারে। এই জিনিসটা চেঞ্জটা আসা কতখানি দরকার? অত্যন্ত জরুরি। যে রিপ্রেজেন্টেটিভস ওখানে থাকবে, আরো বেশি থাকবে। আমি বলবো জি, ঠিকই বলেছেন, অত্যন্ত জরুরি। কেননা আপনি কিছু ফ্যাক্টস এন্ড ফিগারস আমরা বলি তাহলে কিন্তু অনেক কিছু আমাদের ক্লিয়ার হয়ে যায়। আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ বা মেজরিটি হচ্ছে নারী, 51% কিন্তু দেশের জনসংখ্যা হচ্ছে নারী। এটা হচ্ছে প্রথম জিনিস। তার মানে আপনি কিন্তু হচ্ছে যদি নারী ও পুরুষের মধ্যে কিন্তু সংখ্যাগরিষ্ঠ যদি নারীরা হয় তাহলে কিন্তু কিছুটা হলেও কিন্তু আমরা রিফ্লেকশনটা দেখা উচিত। এক। দুই, আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক জীবন যেটা আছে, আপনি যদি শুধু বলেন যে সন্তানকে ঘরে লালন পালন করা না, বা নারীরা হচ্ছে যে আপনি বলবেন কর্মসংস্থানের জন্য ওরা কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ। আপনি যদি দেখুন যে আমাদের যে মেইন যে ইন্ডাস্ট্রি রেডিমেড গার্মেন্টস, এখানকার কিন্তু হচ্ছে প্রায় 50% অধিক হচ্ছে যে নারী কর্মী। আচ্ছা, তারপর আপনি যদি দেখুন যে আমাদের কৃষি খাতে, তাই এখানে কিন্তু মহিলারা হচ্ছে অত্যন্ত অ্যাক্টিভ। এমনকি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যে এখানে হচ্ছে দারিদ্র্য বিমোচন বা পভার্টি অ্যালিভিশনে যেখানে যে জন্য উনি নোবেল পিস প্রাইজ পেয়েছেন, ওটার ফোকাস গ্রুপ ছিল হচ্ছে নারী। এখানে হচ্ছে এটাও আমরা ভুললে হবে না। এবং
আরেকটি জিনিসও আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা যারা বিদেশে চলে যায়, তখন ওরা চলে যায়, তখন পুরো সংসারটা ওরা ছেড়ে দেয় হচ্ছে তাদের বউ বা তার মা বা বোনদের কাছে। তো নারীরা কিন্তু ডিফ্যাক্টো অনেক হাউসহোল্ডের হচ্ছে ওর হেড অফ হাউসহোল্ড। সো নারীরা কিন্তু হচ্ছে বাংলাদেশের জীবনে হচ্ছে ইন্টিগ্রাল এলিমেন্ট। এবং আমি বলবো অত্যন্ত গর্বের সাথে যে পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে আমি যদি বলি জেন্ডার প্যারিটি ইন্ডেক্সে বাংলাদেশ কিন্তু সবার চেয়ে এগিয়ে। তো নারীদের হচ্ছে অর্থনৈতিক ক্ষমতায়ন হয়েছে, নারীদের হয়তো বা আপনি বলবো যে এখানে যথেষ্ট এখানে অধিকার পেয়েছে, কিন্তু নারীদের অধিকার দেওয়াটা কেন জানি মনে হচ্ছে যে একটা হচ্ছে মেহেরবানি করা, এটা কোনো মেহেরবানি না। এবং আমার মনে হয় যে এটা দুঃখজনক যে আমাদের কিছুটা হলেও আনুপাতিক হারে নারীদের কিন্তু বা যেরকম জুলাই অগস্ট চার্টারে বলা হচ্ছে যে এবং রাজনৈতিক বড় বড় রাজনৈতিক দলগুলো বলেছে যে 5% মতো কমিট করার জন্য। গণ অভ্যুত্থানে তো আমরা নারীদের প্রথম সারিতে গেছে। অংশগ্রহণ আমরা তো দেখেছি এখানে যখন হচ্ছে শেখ হাসিনার এখানে পেটোয়া বাহিনী যখন আসছিল, তখন এক ভাইকে বাঁচাতে তার বোন এখানে আর্মার পার্সোনাল ক্যারিয়ার সামনে চলে আসে। এই ছবিগুলো তো আমাদের ভুলে নেয়। বা যেখানে হচ্ছে যে আপনি দেখছেন যে পুলিশ এখানে হচ্ছে নৃশংসতার সাথে একটা নারী এখানে প্রয়োগ করছে। তো সুতরাং নারীদেরকে সাইডলাইন করার কোনো এখানে সুযোগই নাই। এবং আমি বলবো যে আমি বিএনপি এখানেও যেখানে এখানে ওরা করেছে ওখান থেকেই তো অধিকাংশ নারী প্রতিনিধি আসে, কিন্তু তবু বলবো যে এটার সংখ্যাটা অত্যন্ত কম। এবং একটি আমি বলবো যে মূল কারণ যে জন্য হয়তো বা এটা জামাতে ইসলামী তো এই বুদ্ধিবৃত্তিক রাজনীতি করে, এটাই হচ্ছে পারসেপশন। তো একটি মূল কারণ যেখানে হয়তো বা জামাতের অনেকগুলো ভোট হারিয়ে গেছে বা অন্তত 30টা থেকে 40টা সিট, এটা আরও পর্যালোচনা করতে হবে, তো এটা আমি আপাতত হাইপোথেসিস বলতে হবে, 30 থেকে 40টি সিট মিনিমাম হেরে গেছে যে হচ্ছে নারীদের ব্যাপারে তাদের মিক্স মেসেজিং। তো নারী প্রার্থীদের আমি তো বলবো যে নারী প্রার্থীদের যে ক্ষমতায়নটা যেটা হয়েছে সেইভাবে আমরা আশানুরূপভাবে দেখি নাই। এবং আমরা অনেক সময় আবার এখানে একটা বলে যে ফেসিশিয়াস বা হচ্ছে যে অনেক সময় ভ্রান্ত উদাহরণ বা ভুল উদাহরণ দিচ্ছে যে যুক্তরাষ্ট্র তো মহিলা প্রেসিডেন্ট ওরা গ্রহণ করে না, তো যুক্তরাষ্ট্রে বা অন্যান্য দেশেও বা এমনকি মুসলমান দেশগুলো যেমন তুরস্কের মতো দেশগুলো এখানে সেখানে বা মালয়েশিয়ার মতো এখানে কিন্তু নারীদের কিন্তু এখানে ক্ষমতায়ন কিন্তু অনেক দূর কিন্তু এগিয়ে গেছে। তো ধর্ম এবং নারীর অধিকারের মধ্যে কোনো সংঘর্ষ কিন্তু নাই। এবং আমরা কিন্তু এখানে এবং আমাদের দেশের নারীরা কিন্তু এখানে একটি ব্যাপারে কিন্তু দেখবেন যে হয়তো আমরা যখন রিপোর্টগুলো ব্রেকডাউন হবে জেন্ডার ওয়াইজ বা এখানে হচ্ছে ইত্যাদিগুলো, যে ওরা কিন্তু এক অংশে কিন্তু অনেকেই কিন্তু মোটিভেটেড হচ্ছে ভোট দেওয়ার জন্য বিএনপির জন্য, নট বিকজ যে ওরা হচ্ছে বিএনপিকে খুব বেশি যে বিএনপির যে আদর্শ বা বিএনপির যে ম্যানিফেস্টোর প্রতি ওদের খুব আকর্ষণ বেড়ে গেছে তা না, কিন্তু একটু আতঙ্ক। এবং আমার মনে হচ্ছে যে নারীদেরকে হচ্ছে যে ওয়ার্ক প্লেসে যে ওই যে মিনিমাম হচ্ছে যে মিনিমাম ওয়ার্কিং আওয়ার্স বা ইত্যাদি বা এখানে ইনফরমেশন না এটা হচ্ছে ইনফরমেশনটা হচ্ছে যে জামাত একটা স্ট্র্যাটেজিক এটা বেট করেছিল, এটা ওরা জেনে শুনেই করেছিল, কিন্তু এখন ওটার কিন্তু এখানে হচ্ছে যে এখানে একটা অবভিয়াস একটা রিয়াকশন হয়েছে। তো জামাতেরও ভবিষ্যতে যাওয়ার সময় ওদের হয়তো বা তারা ভালো বুঝবে, কিন্তু তাদের এটা আরও অন্তর্ভুক্তিমূলক যদি রাজনীতি করতে পারে এবং নারীদের আস্থা নিতে পারে তাহলে ভবিষ্যতে ভালো হবে। তো এটা হচ্ছে আমি বলবো যে একটি আমাদের এখানে উদাহরণ, এটা লার্নিং এক্সপিরিয়েন্স ফর এভরিওয়ান, যে সবার জন্য। এবং বিএনপিরও এখানে হচ্ছে যে নারী ক্ষমতায়নের ব্যাপারে একটি হচ্ছে যে মুখের কথা বলা আর একটা হচ্ছে অ্যাকশনে করা। তা আমরা দেখতে চাইবো যে আমাদের দেশের রাজনীতিতে মেধার ভিত্তিতে শুধু হচ্ছে যে আপনার যে শুধু আমি বলবো যে ডিপেন্ডিং অন দ্য জেন্ডার না, যে মেধার ভিত্তিতে যাতে হচ্ছে যে এখানে নারী ক্ষমতায়ন প্রত্যেকটি স্তরে নারী বান্ধব পরিবেশটা করা উচিত এবং হচ্ছে নারীদের বিরুদ্ধে যে একটা বিরূপ পরিবেশ আছে এইগুলো যাতে এখানে হচ্ছে এখানে এইটা যাতে এখানে দূর হয়। জি, অবভিয়াসলি। আরেকটা বিষয় নিয়ে যদি কথা বলি যে কিছু হেভিওয়েট প্রার্থী আমরা দেখেছি এবারে ওনারা হেরে গেছেন, যদি ওনারা কিন্তু খুব কনফিডেন্ট ছিলেন যে ওনারা জিতে যাবেন। যেরকম আমরা কয়েকজনের নাম যদি বলি, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বিএনপি প্রার্থী আমিনুল হক, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, এনসিপির সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি এবং খুবই আলোচিত ছিলেন তাসনিম জারা। ওনারা সহ প্রায় 23 জন হেভিওয়েট প্রার্থী তারা হেরে গেছেন। কি হতে পারে কারণ? প্রত্যেকটি মানে জয় বা পরাজয়ের মধ্যে কিছু সুনির্দিষ্ট কারণ আছে। এক হচ্ছে যে আপনি কোন দলের জন্য করছেন, দুই হচ্ছে যে আপনি কোন এলাকায় আপনি এখানে ভোট বা আপনি এখানে দাঁড়াচ্ছেন, তিন হচ্ছে আপনার বিরুদ্ধে কে প্রার্থী আছে, এবং কিছু জিনিস আছে যেমন হচ্ছে যে আপনার আচরণ।
বা আপনার হচ্ছে যে আপনার যদি কিছু এবং কিছু এখানে- রিসেন্ট আচরণ কি আমরা জি, বলতে পারি? রিসেন্ট কেন একদম বলছি যে আপনি এখানে জি জি প্রচারণার সময় জি বা প্রচারণার সময় যে আপনার মনে করুন যে আপনার যদি মনে করুন ভাষার মধ্যে যদি উগ্রতা হয় বা একটা মারমুখী আচরণ হয় জি বা হচ্ছে যে আপনার প্রতিপক্ষকে আপনি যথেষ্ট সম্মান না দেখান, আপনি বিরোধিতা করতে পারেন কিন্তু সম্মান না দেখান বা তাকে গালমন্দ করেন বা হচ্ছে যে আপনি মনে করুন কোনো পার্টিকুলার একটা সম্প্রদায়কে আপনি ছোট করলেন বা জি নারীদেরকে ছোট করলেন, এটার কিন্তু হচ্ছে বড় পরিণাম কিন্তু আমার মনে হয় যে এই হেভিওয়েট ক্যান্ডিডেট এখানে ওরা ওরা সাফার করেছে। বা হচ্ছে যে রেপুটেশন যেটা হচ্ছে আগের কাছে এখানে আছে যে অনেক যে নতুন ক্যান্ডিডেট কেন নির্বাচিত হয়েছে, কেন ওরা বলেছে যে নতুন মুখে নতুন যাত্রা, বাংলাদেশে নতুন মুখে একটা সুযোগ দেওয়া হোক, এখানে পুরাতনদের আমরা দেখে আসি তো নতুন দিকে দেওয়া, এবং তার জন্য পারভেজ কিন্তু ভাই, আপনি আই এম শিওর যে আপনি জি এগ্রি করবেন যে সোশ্যাল মিডিয়া এখানে অনেক পাওয়ারফুল একটা টুল, যেটা আমরা যদিও একদিকে আমরা বলেছিলাম যে এটা অপপ্রচারেও অনেক কাজ করে আর খারাপভাবে, কিন্তু এটা কিন্তু অনেক পাওয়ারফুল টুল টু স্প্রেড দি ইনফরমেশন, যে কারা কি Absolutely. করছেন, কখন কি করছেন, জি, সাথে সাথে জনগণ দেখে ফেলেন, শুনে এটা ফেলেন। এটা হচ্ছে অত্যন্ত সত্যি কথা যে এখানে সোশ্যাল মিডিয়া ইজ এ ডাবল এজ সোর্ড। এটার প্রায়োগিক যেখানে এখানে অ্যাসপেক্টগুলো আছে, জি এটা ভালোটাও আছে খারাপটা আছে, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন যে অনেক সময় কোনো একজন রাজনৈতিক এখানে কর্মী বা নেতা অনেক কিছু বলে ফেলে, তো একটা বট বাহিনী চলে আসবে যে এটাকে অ্যাপ্রুভ করার জন্য, কিন্তু সাধারণ মানুষ যারা দেখছে তারা হয়তো কিছু বলছে না, কিন্তু যখন ওরা বাস্তবে যখন ওরা হচ্ছে তাদের এখানে ভোটার দিকে করছে, তারা কিন্তু হচ্ছে যে এই যে এখানে অসামাজিক ব্যবহার বা হচ্ছে অসংলগ্ন কথাবার্তা বা হচ্ছে যে একটি পার্টিকুলার একটা কমিউনিটি বা নারীদের প্রতি যেখানে ডিসরেসপেক্টফুল আচরণ, ওটার বিরুদ্ধে কিন্তু তারা হচ্ছে তাদের বা হচ্ছে যে আপনার আগের যেখানে প্রার্থীদের এখানে হচ্ছে বিগত আচরণ যেগুলো আছে বা দুর্নীতির বিরুদ্ধে কিন্তু তারা একটা হচ্ছে নীরব প্রতিবাদ করেছে তাদের ভোটের অধিকার এখানে প্রয়োগ করে। তো আমার মনে হচ্ছে যে এর জন্যেই একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে, আমি বলবো না এটা দিয়ে হচ্ছে পুরো গণতন্ত্রের এখানে পুরোপুরি সবগুলো রিকোয়ারমেন্ট এখানে আমি ফুলফিল করে দিলাম, কিন্তু ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট। সো এটা আমার মনে হয় যে এর জন্যই আপনি দেখবেন যে আমাদের পলিটিক্যাল কম্পোজিশন বা আমাদের যে এমপিদের যে কম্পোজিশন আছে আমাদের পার্লামেন্টে, এটা কিন্তু এই জন্যই দেখবেন যে এটা পুরোপুরি এখানে চেঞ্জ হয়েছে এইবার এই নির্বাচনে। এবং এই যে প্রার্থীরা যারা ছিলেন, আমার মনে হয় তাদের জন্য এটা একটা শিক্ষণীয় বিষয় যে তারা যা প্রতিশ্রুতি দিয়েছেন সেটা ছাড়াও তারা কি করছেন, কখন কি করছেন, কি বলছেন। জনগণ অনেক স্মার্ট, তারা কিন্তু সব কিছুই কাউন্ট করেন এবং শেষ উনি কি বললেন বা রিসেন্টলি উনি কি করেছেন ওটা কিন্তু আসলে মাথায় থেকে যায়, মানুষের মাথায় আমার থেকে মনে যায়। হয় এটাও সবারই এটা একটা লার্নিং হবে অ্যাবসলিউটলি, কারণ এবার। আপনি দেখুন হচ্ছে যে ওয়েন ইউ আর ইন দ্য পাবলিক আই, জি এটা আপনি যখন হচ্ছে জনগণের সামনে আছেন, তখন কিন্তু শুধু আপনি কি করতে পারেন বা আপনার এই যোগ্যতার উপরে না, আপনার সামগ্রিক আচরণের উপরে কিন্তু অন্তত বাংলাদেশের মানুষরা বলেছে যে এখানে হচ্ছে যে আমরা আমাদের সমাজ, আমাদের কৃষ্টি, আমাদের ধর্মীয় মূল্যবোধ এবং হচ্ছে যে আমাদের একটা ইনক্লুসিভ এনভায়রনমেন্টের এখানে একটা বেঞ্চমার্কে আমরা বিচার করি একটা মানুষকে। তো তার জন্যই দেখবেন যে ওই বিচারের মাইল ফলকেও অনেক প্রার্থীর যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও বা অনেক হচ্ছে যে আপনি বলুন ফিনান্সিয়াল পাওয়ার বা মাসেল পাওয়ার বা পলিটিক্যাল কানেকশন থাকা সত্ত্বেও তারা হেরে গেছে। তো এটাও হচ্ছে যে আমার মনে হয় এটা 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 হচ্ছে পরিধানযোগ্য, এখান থেকে হচ্ছে শিক্ষা নেওয়ার জন্য সবার জন্য আমার মনে যথেষ্ট উপাদান আছে। জি, আমরা জানি যে আজকে যে বৈঠকটা হচ্ছে, আমরা জানি যে 15 তারিখের মধ্যে শপথ পড়ানোর একটা প্ল্যান করা হচ্ছে, কিন্তু শপথ কে পড়াবেন এটা আসলে একটা কোয়েশ্চেন মার্ক আমি বলবো, কারণ ইউজুয়ালি স্পিকার বা ডেপুটি স্পিকার, আমাদের স্পিকার নেই, ডেপুটি স্পিকার জি হাজতে আছেন। আমরা হয়তো কাউন্ট করছি হয়তো সিসি পড়াতে পারেন অথবা হয়তো প্রধান বিচারপতি। এটা কিভাবে সলভ হবে আপনার কি মনে হয়? আমার মনে হয় যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে, এর মধ্যে আমিও ছিলাম, যে 18 মাসে আমি অনেক এখানে গঠনমূলক সমালোচনা করেছি, জি যেখানে সমালোচনা করার কথা, কিন্তু আমি এর মধ্যে বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের সামরিক বাহিনী যে এখানে হচ্ছে প্রধান জেনারেল ওয়াকার, দুজনেই কিন্তু হচ্ছে যে ধন্যবাদের এখানে হচ্ছে যে ধন্যবাদ ওনারা পান আমাদের কাছে, দে বোথ আর মানে রিসিভ আ ভোট অফ থ্যাঙ্কস। কেন এই যে সহযোগিতা করে যে একটা সুচারুভাবে একটা সহিংসতা মুক্ত একটা নির্বাচন দিয়েছে আমাদেরকে, একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়েছে, তার মানে হচ্ছে আমরা বাংলাদেশিরা আমরা যদি নিজেদের মধ্যে যদি একজন আরেকজনকে বিশ্বাস করি, অবিশ্বাসটা দূর করি, সহযোগিতার মানসিকতা নিয়ে আসি, আমাদের মধ্যে যথেষ্ট আমাদের মত এবং এখানে পথের পার্থক্য থাকলেও আমরা কিন্তু একটা সলিউশন দিতে পারি। তো আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার এবং হচ্ছে যে আপনাদের হচ্ছে
প্রধান যে বিজয়ী দল এবং হচ্ছে প্রধান বিরোধী দল তাদেরকে নিয়ে আমার মনে হয় একটি ক্রিয়েটিভ সলিউশন বার করা যাবে। কেন আগের যে এখানে যে সিস্টেমটা ছিল বা আগের যেখানে প্রথাটা ছিল সেটা থেকে তারা ক্লিন ব্রেক হয়ে গেছে। তো আপনি যেটা বললেন ওই 2-3টি অপশনের মধ্যে হবে আইদার চিফ ইলেকশন কমিশনার বা চিফ জাস্টিস, ওনারা এটা অ্যাডমিনিস্ট্রেট করবেন। এবং এখন অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা যেটা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসও যেটা বলছেন, দে ওয়ান্ট আ স্মুথ সিমলেস ট্রানজিশন অফ পাওয়ার। তো নির্বিঘ্নে যাতে ক্ষমতা হস্তান্তর হতে পারে, এটা হলে আমি বলবো যে আমাদের যে গণতন্ত্রের যে প্রক্রিয়াটা আছে ওটা আরও বেগবান হবে এবং তারপর সংস্কার এবং ইত্যাদি অন্যান্য কাজ, গুরুত্বপূর্ণ কাজ এবং দেশ শাসনের কাজ, এগুলো তাহলে হচ্ছে সরকার তাহলে এটা মনোযোগ দিতে পারবে। জাতীয় সংসদ নির্বাচনে বিশাল জয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এছাড়াও এই বিজয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে বহির্বিশ্বে। এই নতুন সরকারের সাথে বহির্বিশ্বের সম্পর্ক আসলে কেমন হবে বা কেমন হওয়া উচিত আপনি মনে করেন? ধন্যবাদ। এখানে হচ্ছে আমি বলবো ফারজানা যে এখানে যেহেতু আমি ভূ রাজনীতি ভূ অর্থনীতির উপরেই আমার এখানে গবেষণা মূল আমার এখানে আছে বা মূল আমার এখানে আগ্রহ ওখানে, আমি বলবো যে বিগত 10 থেকে 15 বছর ধরে আমি আমার গবেষণায় যেটা পেয়েছি এবং বলেছি এবং লিখেছি যে বাংলাদেশ হচ্ছে এখন উত্তরোত্তর হচ্ছে বিশ্বের ভূ রাজনীতির কারণে, ভূ অর্থনৈতিক কারণে বাংলাদেশের গুরুত্ব কিন্তু বেড়ে যাবে। কেন বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থা, এটা হচ্ছে যে আপনার দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মিলনস্থল যেটা আছে, যে সাউথ ইস্ট এশিয়ার কাস্প হচ্ছে বাংলাদেশ। এবং এটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে যে আপনার হচ্ছে একদম বে অফ বেঙ্গল যেটাকে আমরা বলি, এটার একদম মাঝখানে। এবং বে অফ বেঙ্গলটা নিজেই হচ্ছে আবার হচ্ছে ভারত যেখানে মহাসাগর বা ইন্ডিয়ান ওশনের মাঝখানে, তো বাংলাদেশ কিন্তু সেন্ট্রাল পজিশনে আছে। এর সাথে সাথে আপনি দেখুন হচ্ছে যে আমি বলছি যে এখন বাংলাদেশে এখানে আমাদের ইনক্রিজিংলি আমরা আরও বেশি আমাদের এখানে গ্লোবাল এনগেজমেন্ট আসবে, আমরা চাই বা না চাই। আপনি আবার এর সাথে সাথে আপনি আবার যদি দেখেন যে আমাদের কিন্তু একটা নতুন স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে বা নিউ কোল্ড ওয়ার, যেখানে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে চীনের মধ্যে এখানে একটা আপনি বলবো যে এখানে হচ্ছে প্রভাবের জন্য, এটা হচ্ছে আপনি সামরিক প্রভাব বলেন, অর্থনৈতিক প্রভাব বলেন, প্রযুক্তির জন্য প্রভাব বলেন বা আপনার যে খনিজ পদার্থের জন্য প্রভাব বলেন, ওরা কিন্তু একজন আরেকজনের জন্য এখানে হচ্ছে ক্ষমতার লড়াই এখানে এই একভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যাচ্ছে। দ্বিতীয়ত আপনি অবশ্যই দেখবেন যে দক্ষিণ এশিয়ার মধ্যেও চীন এবং ভারতের মধ্যে কিন্তু একটা কম্পিটিশন ইমার্জ করছে এবং তার একটা করোলারি হিসাবে ইন্ডিপেন্ডেন্ট ইয়েট ডিপেন্ডেন্ট আমি বলবো হচ্ছে যে আবার দক্ষিণ এশিয়ার ভিতরে আমরা দেখছি যে পাকিস্তান এবং ভারতের মধ্যে সম্পর্কটা অবনতি হচ্ছে। তো এবং তার সাথে সাথে হচ্ছে যে আপনাদের অবশ্যই রোহিঙ্গার সমস্যা এবং হচ্ছে মিয়ানমার বা বার্মাতে যে সমস্যা হচ্ছে সেটা নিয়ে হচ্ছে বিশ্বের এখানে পলিসি মেকারদের চিন্তা আছে। তো বহু কারণে, এবং অবশ্যই বাংলাদেশের যে এখানে 18 কোটি জনসংখ্যা আছে, এটা একটা বড় বাজারও বটে। তো এই জন্যে এবং ভারতের তো বাংলাদেশের সাথে ঐতিহাসিক কারণে হোক বা আপনার হচ্ছে যে আমাদের হচ্ছে প্রতিবেশী হিসাবে হোক, এবং এখন যে আগের সরকারে যে শেখ হাসিনা যে তাদের এখানে যে ওরা আশ্রয় দিয়েছে, তো এই বহু কারণে কিন্তু ভারতের সাথে এবং আমাদের নদীর এখানে আমাদের পানি যে আমাদের ন্যায্য হিস্সা চান বা হচ্ছে বর্ডার কিলিং বলুন, এইগুলোর জন্য কিন্তু ভারতের সাথে আমাদের কিন্তু একটা হচ্ছে যে আমি বলবো এটা কমপ্লিকেটেড রিলেশনশিপ আছে, লাভ অ্যান্ড হেট। আবার যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের সবচেয়ে বড় রপ্তানির বাজার। এবার আবার অন্তর্বর্তীকালীন সরকার একটু বেশ অসম এখানে হচ্ছে যে এখানে চুক্তি এখানে সাইন করে আসছে, যেটা হচ্ছে যে আমাদের সরকারকে বেশ ভুগাবে। কারণ যেখানে আমরা যুক্তরাষ্ট্রকে আমরা হচ্ছে যেহেতু শুল্কের ছাড়ের জন্য আমরা কিন্তু অনেক বেশি ছাড় দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রভাব আরও বাড়বে। চীন হচ্ছে আমাদের সবচেয়ে বড় আমদানির বাজার, আবার যুক্তরাষ্ট্র হচ্ছে সবচেয়ে বড় বিনিয়োগকারী। কিন্তু সাম্প্রতিককালে চীনের উপরও কিন্তু আমরা হচ্ছে অর্থনৈতিক বিনিয়োগ, ঋণ এবং হচ্ছে প্রযুক্তির উপর আমাদের নির্ভরযোগ্যতা বেড়েছে। এবং তার সাথে সাথে হচ্ছে যে আমরা হচ্ছে IMF-এর কাছ থেকে $5.7 বিলিয়ন একটা লোন নিয়েছি এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্সের তো একটা ইনভলভমেন্ট আছে। আমি আপনাকে এতগুলো অ্যাঙ্গেলে আমি বললাম এর জন্যেই যে এবং যে আমাদের হচ্ছে সামনে যে আমাদের ভূ রাজনৈতিক ভূ অর্থনৈতিক চ্যালেঞ্জ যেটাতে আছে, তার জন্যে কিন্তু বিশ্বের যেখানে আপনি বলবেন যে আমাদের আঞ্চলিক যেখানে এখানে দেশগুলো আছে তাদের এখানে প্রধানরা এবং চীন এবং যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং হালে কাতার এবং তুরস্ক বা তুর্কি,
এরা কিন্তু হচ্ছে বাংলাদেশের সাথে কিন্তু তাদের জাতীয় স্বার্থের জন্য, অর্থনৈতিক স্বার্থের জন্য বা সামরিক স্বার্থের জন্য বাংলাদেশের সাথে কিন্তু ওরা হচ্ছে আরও ঘনিষ্ঠ এখানে এনগেজমেন্ট করতে চাইবে। এখন আমাদের কি করণীয় বা সরকারের যে করণীয়, এটা কিছুটা অংশ আমি বলছি যে বিএনপির ম্যানিফেস্টোর মধ্যে দেখা গেছে যে ওরা হচ্ছে যে ওরা যে তাদের যেখানে পররাষ্ট্র নীতি বলেছে, তো বাংলাদেশ ফার্স্ট যে ডিপ্লোম্যাসিটা বলছে, তো ভালো কথা। কিন্তু আমি একটা জিনিস আমি পছন্দ করেছি যে এখানে হচ্ছে আমাদের অর্থনৈতিক কূটনীতি বা ইকোনমিক ডিপ্লোমেসিটা আমাদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া। দুই হচ্ছে যে আমাদের মিলিটারি ডিপ্লোমেসি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যে রোহিঙ্গা ইস্যু নিয়ে এটাকে সেটেল করার জন্য এবং হচ্ছে যে আরও সামনে যেটা হবে টেকনোলজি ডিপ্লোমেসি। কেন এখন দেখুন চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তিগত এখানে একটা দ্বন্দ্ব চলছে। এইগুলোর সাথে হচ্ছে আমাদের পররাষ্ট্র নীতি এবং হচ্ছে যে আমাদের প্রতিরক্ষা নীতি, সো আমাদের ফরেন পলিসি এবং আমাদের ন্যাশনাল সিকিউরিটি পলিসি একটা মেলবন্ধন হবে। তো এই কারণগুলোর জন্য কিন্তু হচ্ছে এখানে বাংলাদেশকে হচ্ছে সবার সাথে এনগেজ করতে হবে, কিন্তু নিজের জাতীয় স্বার্থ ভেবে। এবং 2 নম্বর হচ্ছে স্বল্পমেয়াদী লাভ, মধ্যমেয়াদী লাভ এবং দীর্ঘমেয়াদী লাভ। এবং আমি এটা বহুবার বলেছি যে আমাদের বড় বড় রাজনৈতিক দলের মধ্যে একটা কমন মিনিমাম কনসেনসাস, কিছু কিছু ব্যাপারে ঐক্যমত্য হওয়া উচিত যে আমাদের পররাষ্ট্রনীতিতে কোন কোন জিনিসে হচ্ছে বড় বড় দলগুলো হচ্ছে একমত। তাহলে হবে কি, এটাতে হচ্ছে যে আমাদের সরকারের জন্য এটা সামনে গোয়িং ফরওয়ার্ড অনেক কিছু যে সিরিয়াস চ্যালেঞ্জেস আছে এটা নেগোশিয়েট করতে পারবে। এবং ভারতের সাথেও আমরা চাই সমতার ভিত্তিতে একটা সম্পর্ক। ভারতের সাথে যে অ্যান্টাগনিজম আছে ওটাও কমানো, ভারতেও বাংলাদেশ বিদ্বেষটা কমানো উচিত, বাংলাদেশেও আমরা অ্যান্টি ইন্ডিয়া ট্রাম্প কার্ডটা কমানো উচিত। এবং ভারতও এখন ইদানিংকালে যেভাবে ওদের যে অ্যাটেনশনটা শিফট করেছে, শুধু বিএনপির সাথে ওরা এনগেজ করে নাই, ভারত কিন্তু হচ্ছে জামাতের নেতৃবৃন্দের সাথে এনগেজ করেছে, যেটা আমরা রিপোর্ট থেকে, রয়টার্সের রিপোর্ট থেকে পাচ্ছি। এবং এটাই অবশ্যই করা উচিত। এবং আপাতত ভারতের এখন হচ্ছে যে আগে যে একটি দলের উপর নির্ভরশীল ছিল আওয়ামী লীগের উপর, এবং তার জন্য যে ভারতের আওয়ামী লীগের হচ্ছে যে এখানে বলবো যে আনপপুলারিটির জন্য ভারতেরও আনপপুলারিটি বেড়েছে, ওখান থেকে আমাদের ভারতের নীতি নির্ধারকরা শিখেছে। তো এইগুলোতে আমাদের কাছে এখানে খুবই আপনি সব ভালো পয়েন্টসগুলাই বলেছেন, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, কোয়াইট চ্যালেঞ্জিং, বাট আমরা আশা রাখছি আসলে সেই জিনিসগুলোকে টাচ করা হবে এবং সলভ করা হবে। দর্শক, নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে বাংলাদেশ। আপনার আশা, আমার আশা, আমাদের সকলের আশা, বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসবে। যিনি নেতৃত্বে আসছেন তিনি হবেন জনগণের সরকার। শেষ করছি এফআইসি ব্যাংক নিবেদিত ভোটের ফল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।